অভিশপ্ত অলংকার, শুধু নামটা শুনলেই কেমন একটা গা ঝমঝম করে ওঠে, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা গয়নার গল্পে ডুব দেব। কিন্তু শুনুন, এই গল্পের পেছনে শুধু ভয় না, লুকিয়ে আছে এক গভীর, বলতে পারেন এক মর্মান্তিক অবিচারের কাহিনী। আচ্ছা, একবার ভাবা যাক, যদি কোনো চুরি আসলে চুরি না হয়, যদি সেটা এমন একটা গল্প হয় যা মরিয়া হয়ে সবার সামনে আসতে চাইছে। কারণ আমরা যে গল্পটা নিয়ে কথা বলছি সেটা কোনো মামুলি চুরির গল্প নয়। না, এটা আসলে এক আত্মার কান্না, প্রতিশোধের এক আগুন, যা এক ভয়ঙ্কর সত্যি সবার সামনে নিয়ে আসবে। তো গল্পের শুরুটা হচ্ছে একেবারে অসম্ভব পরিস্থিতি দিয়ে। নিখিল দোকানের নতুন ছেলে, সবে জয়েন করেছে। সে সকালে দোকান খুলতে এসে যা দেখল, তাতে ওর তো মাথায় হাত। ব্যাপারটা একবার ভাবুন, গোটা দোকান লণ্ডভণ্ড, কিন্তু বাইরে থেকে ঢোকার কোনো চিহ্নই নেই। শোকেসের তালা যেমনকার তেমন, ভাঙায় তো দূরের কথা, একটা আঁচড়ও নেই। অথচ ভেতর থেকে কয়েকটা নির্দিষ্ট দামি গয়না, ধরুন একজোড়া বালা, কঙ্কন, পায়েলার একটা সীতাহার, হাওয়া। কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নটাই তো সবথেকে বড় রহস্য, তাই না? যে একটা তালাবন্ধ দোকান থেকে গয়না গায়েব হয় কি করে? এটা কি খুব চালাক কোনো চোরের কাজ, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি আছে? আর ঠিক এই পয়েন্ট থেকেই গল্পের আসল মোচড়টা শুরু হয়। কিন্তু সবকিছু থেকে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? দোকানের মালিক আশুতোষ বাবুর রিয়াকশন। এত বড় একটা চুরি হয়ে গেল, আর উনি পুলিশ ডাকতে শটান না করে দিলেন। কিন্তু কেন? কেন পুলিশ ডাকা যাবে না? ওর এই অদ্ভুত আচরণেই প্রথমবার খটকা লাগে, যে ব্যাপারটা মোটেই সোজা নয়। এরপর মালিকের কথায় আমাদের গল্পের নায়ক নিখিলকে একটা গোপন মিশনে বেরোতে হয়। আর এই মিশনটাই ওকে টেনে নিয়ে যাবে রহস্যের আরও অনেক অনেক গভীরে। আশুতোষবাবু নিখিলকে নিজের বাড়িতে পাঠালেন, কিন্তু তার আগে বারবার করে ওকে সাবধান করে দিলেন যে এই চুরির কথা যেন একটাও লোক জানতে না পারে। নিখিল যখন ওর বাড়িতে পৌঁছে চুরি যাওয়া গয়নার লিস্টটা দেখালো, বাড়ির মহিলারা কিন্তু অবাক হলেন না, বরং ওনারা ভয়ে একেবারে জমে গেলেন। আতঙ্কে মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল। আর ঠিক তখনই মালিকের মা বিড়বিড় করে বলে উঠলেন, কুঞ্জ, কুঞ্জ ফিরে এসেছে, এবার ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। ব্যাস, এই একটা কথাতেই গল্পে ঢুকে পড়ল একটা অতি প্রাকৃত ব্যাপার। কে এই কুঞ্জ, আর তার ফিরে আসা এত ভয় কিসের? পরিবারের এই ভয়, এই আতঙ্ক রহস্যটাকে যেন আরও জমাট বাঁধিয়ে দিল। নিখিল যখন ওখান থেকে ফিরছে, সেই বৃদ্ধা ওর হাতে একটা কালো পুটলি ধরিয়ে দিলেন। বললেন, এটা নাকি গুরুদেবের মন্ত্রপুত ছাই আর হাড়ের টুকরো, সাবধানে রাখতে হবে। ভাবুন একবার, এই রহস্যময় জিনিসটা নিখিলের ফিরতি যাত্রাকে যে আরও কতখানি রোমাঞ্চকর করে তুলবে। তো এবার আমরা চলে এসেছি গল্পের সবথেকে হাড়হিম করা অংশে, সেই অংশে যেখানে নিখিলের সাথে ওই অশরীরী শক্তির একেবারে মুখামুখি দেখা হবে। ফেরার পথে একটা একেবারে নির্জন রাস্তায় নিখিল এক অদ্ভুত জিনিস দেখতে পায়। একটা বাড়ি, আলো দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো, যেন বিয়ে বাড়ি। আর সেই বাড়ির ভেতরে চন্দন পরে, গয়না পরে বসে আছে এক অপরূপ সুন্দরী নতুন বউ। নিখিল তো অবাক। আরে, এই মেয়েটির গায়ে তো সেই চুরি যাওয়া গয়নাগুলো। ও যখন গয়নাগুলো ফেরত চাইল, বধূটি ফিক করে হেসে ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নেবেন এ গয়না? নিন না, নিতে পারলে নিয়ে নিন। আর ঠিক এই মুহূর্তেই গল্পের মোড় পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। মেয়েটা হাসার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। চোখের সামনে ও সুন্দর মুখটা গলে গিয়ে একটা বীভৎস কঙ্কাল হয়ে গেল। আর ওই যে আলো ফুলে সাজানো বিয়েবাড়ি, ওটা চোখের পলকে একটা ভাঙাচোরা পোড়োবাড়িতে পরিণত হল। মায়ার জালটা ছিঁড়ে গিয়ে আসল ভয়ঙ্কর সত্যিটা সামনে চলে এলো। নিখিল বুঝল ও একটা প্রেতাত্মার ফাঁদে পা দিয়েছে। আর সেই কঙ্কালসার মূর্তিটা তখন চিৎকার করে বলেওছে, এই গয়নার জন্যই আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে গেছে। ব্যাস, এই একটা লাইন, এই একটা কথাই পুরো গল্পটাকে নিছক একটা ভয়ের গল্প থেকে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে বদলে দিল। এটা আর শুধু ভূতের গল্প রইল না, হয়ে উঠল এক ভয়ঙ্কর অবিচারের কাহিনী। কিন্তু কেন এই প্রতিশোধ? কিসের এত হাহাকার? চলুন এবার আমরা সেই আসল ঘটনাটার দিকে ফিরে তাকাই, যেখান থেকে এই অভিশাপের জন্ম হয়েছিল।
গল্পের শুরুটা হয় এক অসহায় বাবা আর তার মেয়ে ঝুমকিকে দিয়ে। বরের বাড়ির দাবি মেটাতে বাবা মেয়ের বিয়ের গয়নাগুলো আশুতোষ বাবুর দোকানে বন্ধক রাখেন। এরপর যখন তিনি টাকা নিয়ে গয়না ছাড়াতে যান, তখন সামান্য কিছু টাকা কম পড়ে। ভাবুন, সামান্য কিছু টাকা, কিন্তু দোকানের মালিক আশুতোষবাবু এক ফোঁটাও দয়া দেখাননি। উল্টে সবার সামনে তাকে চরম অপমান করেন। আর এর ফল কি হল? সেই অপমানই বিয়েটা ভেঙে গেল। আর এই লজ্জা, এই অপমান সহ্য করতে না পেরে ঝুমকি আর তার বাবা দুজনে একসঙ্গে নিজেদের জীবন শেষ করে দেয়। তাহলে বুঝতেই পারছেন এই গল্পের আসল লড়াইটা কী নিয়ে। একদিকে ছিল আশুতোষবাবুর নির্দয় অমানবিক লোভ, আর অন্যদিকে ছিল একটা অসহায় বাবার মেয়ের সম্মান বাঁচানোর মরিয়া চেষ্টা। লোভ আর অসহায়ত্বের এই টক্কর, এটাই ছিল পুরো ট্র্যাজেডির মূলে। গল্পের একেবারে শেষে এসে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারি, এটা আসলে শুধু একটা প্রতিশোধের গল্প না, না, এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা হলো ন্যায় বিচারের জন্য একটা আত্মার কান্না, একটা আকুতি। ওই যে আশুতোষবাবু, সমাজের চোখে উনি একজন কত বড় সম্মানিত ব্যবসায়ী, তাই না? একদম পরিপাটি ভদ্রলোক। কিন্তু এই মুখোশের আড়ালে আসল মানুষটা কেমন? এক হৃদয়হীন, লোভী লোক, যার জন্য দুটো জলজন্ত প্রাণ চলে গেল। এরপর নিখিল যখন দোকানে ফেরে ও আশুতোষবাবুর হাতে সেই মন্ত্রপুত ছাইয়ের পুটলিটা দিয়ে শুধু একটাই কথা বলে, এই ছাই দিয়ে আপনার পাপ ঢাকা যাবে না। কথাটা ছোট, কিন্তু এর ওজন অনেক। এটা শুধু একটা ডায়লগ নয়, এটা যেন পুরো গল্পের নৈতিক রায়। কোনো মন্ত্রপুত ছাই দিয়ে এত বড় পাপ সত্যি ঢাকা যায় না। তাহলে শেষ পর্যন্ত সত্যিটা কি দাঁড়ালো? যেটাকে আমরা প্রথম থেকে চুরি বলে ভাবছিলাম, সেটা আসলে চুরি ছিলই না। ওটা ছিল ঝুমকির নিজের অধিকার ফিরিয়ে নেওয়ার চেষ্টা। ঝুমকির আত্মা কোনো চুরি করছিল না, ও শুধু সেটাই ফিরিয়ে নিচ্ছিল যা ওর নিজের ছিল। মৃত্যুর পরেও সে নিজের হক ছাড়েনি। ঘটনাটা যতই ভৌতিক মনে হোক না কেন, এর পেছনের কারণটা কিন্তু চরম বাস্তব আর মানবিক। এই পুরো গল্পটা শোনার পর শেষে একটা প্রশ্ন মনে আসে, তাই না? একটা ভূতের গল্প কি শুধু আমাদের ভয় দেখানোর জন্য, নাকি সেটা মাঝে মাঝে আমাদের সমাজের একটা আয়নাও হয়ে উঠতে পারে? এই অভিশপ্ত অলঙ্কারের গল্পটা কিন্তু শুধু আমাদের গা ছমছম করায় না, এটা আমাদের সমাজের লোভ, অবিচার আর অমানবিকতার দিকেও সোজাসুজি আঙুল তোলে। আর ঠিক এই কারণে এই গল্পটা একটা সাধারণ ভূতের গল্পের থেকে অনেক উঁচুতে জায়গা করে নেয়।